ধরনের কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত জানতে পারিনি। আপনারা জানেন ডাকসু নির্বাচনের দিনকাল কর্মসূচি ঘনিয়ে আসছে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা ছাত্র সংগঠনগুলো আসলে কীভাবে প্রচারণা করবে বা তারা কীভাবে ফাংশন করবে সেই বিষয়ে রূপরেখা আমাদের প্রয়োজন। তাই সেই পরিস্থিতিতে আমরা আমাদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন দেখেছি এবং একই সাথে আপনারা জানেন এবার ডাকসু নির্বাচনের যে কেন্দ্রগুলোকে ঘোষণা করা হয়েছে সেখানে অনেকগুলো কেন্দ্রই আসলে নারী শিক্ষার্থী বান্ধব না, অর্থাৎ নারী শিক্ষার্থীদের আবাসিক হল থেকে সেই কেন্দ্রগুলো অনেক দূরে অবস্থান করে। আমরা আশঙ্কা করছি এই নির্বাচনে নারী শিক্ষার্থীদের ভোট কাস্ট হওয়ার সংখ্যা অনেক কম হবে এবং সেই পরিস্থিতিতে সংখ্যা জানিয়ে এবং সেই করার বিষয়ে আমাদের যে বার্তা সেটি নিয়ে আপনি সংবাদ সম্মেলন আমরা দেখেছি। এখন শুরুতে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তী ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক জনাব আব্দুল কাদের। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন গত 8ই আগস্ট শুক্রবার জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটিকে কেন্দ্র করে ভোট কমিটিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ফলে যে ছাত্র রাজনীতি নিয়ে তাদের মধ্যে যে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে সেই আশঙ্কার জায়গাটা বিস্ফোরিত হয়েছে তাদের মাঠ পর্যায়ে আন্দোলনের মধ্য দিয়ে। আজকে যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনের মধ্য থেকে আমরা শুধু শিক্ষার্থীদের যে উদ্যোগতার যে জায়গাটা সেই জায়গাটা আমরা ক্লিয়ার করতে চাচ্ছি। এই উপস্থিত আপনারা জানেন আমরা এর আগেও বলেছি যে ছাত্রদের সম্পর্কে আমার ধরন কেমন হবে কিংবা আমরা কী চাই, তারা যদি আমরা এখানকার কালচার বলতে চাই। আপনারা জানেন এখানকার যখন যে সরকার ক্ষমতায় আসে সেই ক্ষমতাসীন সরকার ক্ষমতাসীন দল সব সময় চায়, তারা সবসময় কোশ্চেনের বাইরে থাকতে চায়। তারা সবসময় আরেকটা বিষয় হচ্ছে তাদের যে মনোভাব, সেই ক্ষমতাসীন সরকার সবসময় স্বৈরাচারী হয়ে উঠতে চায়। কিন্তু এই স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে সবচেয়ে বেশি বাধার সম্মুখীন হয় ছাত্রদের পক্ষ থেকে। সেই জায়গা থেকে সে মনোভাব থেকে তারা সবসময় ছাত্ররা বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা একটু কুকিউর করে রাখতে চায়। আপনারা জানেন এই কুকিউর করে রাখার পেছনে তারা দুটি বাহিনীর কাজে লাগায়। প্রথম বাহিনী হচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, তারা শিক্ষার্থীদের যে দুর্বলতার জায়গায় কেন্দ্র করে তারা হলে হলে সিটকে কৃত্রিম সংকট তৈরি করে হলে শুধুমাত্র একটা সিটের জন্য শিক্ষার্থীকে জিম্মি করে রাখে। আরেকটা বাহিনী তারা কাজে লাগায়, সেটা হচ্ছে আমাদের অভিভাবক যারা আমাদের দায়িত্ব পালন করেন হল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে। হল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে প্রশাসন দায়িত্ব পালন করেন সেই প্রশাসন কখনোই শিক্ষার্থীদের স্বার্থের জায়গাটা কখনো তারা চিন্তা করেন না। তারা সবসময় চিন্তা করেন যে আমি যার মধ্য দিয়ে যে দলীয় নিয়োগপ্রাপ্ত হয়েছে বা আমি কমিটমেন্ট দিয়ে এসেছি দলের কাছে, সেই কমিটমেন্ট আমি বাস্তবায়ন করব। সে ওই যে হল প্রবর যিনি আমাদের থাকেন তিনি সবসময় যে দলীয় দাবিদারিতে ব্যস্ত থাকেন, তিনি হল প্রশাসনের যে তার যে দায়িত্ব সে দায়িত্ব তিনি পালন করেন না। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি উঠে আসে। আমাদের একটা দুর্গতার জায়গা যে আমাদের আর্থিক সংকট। আর একটা বিষয় হচ্ছে এই যে একটা মানে পরিকল্পিত একটা চিন্তা ভাবনা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা কৃত্রিম সিট সংকট তৈরি করে রাখে। সেই জায়গা থেকে আমাদের সিট সংকট একই সাথে আমাদের এর দুর্বলতার কাছে লাগিয়ে ক্ষমতাসীন দল ছাত্র সংগঠন এবং প্রশাসনের কাছে লাগিয়ে আমাদেরকে সবসময় একটা নির্যাতনের কাছে রাখার প্রচেষ্টা করে, একটা দাসত্বের কাছে হাজির করে, যার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের তীব্র অভিজ্ঞতার শিকার একটা নিন্দ অভিজ্ঞতার শিকার হচ্ছে শিক্ষার্থীরা। যার জায়গা থেকে আপনারা জানেন যে এখন এসে বারবার তারা সে আগ্রহ প্রকাশ করছে, তাদের সে সংখ্যার জায়গায় তৈরি করছেন, তারা আবারও হলে রাজনীতি চায় না। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন গত 17 জুলাই ওরা সহস্র আন্দোলনের মধ্য দিয়ে যে আন্দোলন বিভিন্ন রূপ নেয়, সেই আন্দোলন বিভিন্ন রূপ নেওয়ার অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে হলে তারা আবারও যে দাসত্বের কাছে তারা ফিরে আনতে চায় না। আপনি দেখেছেন শুধুমাত্র ছাত্রদল কমিটি না, এর আগে যখন ছাত্রদল যখন হল গেট এবং হলের রুমগুলো যখন একটা পোস্টার লাগিয়েছিল ওইটাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা হচ্ছে তাদের খুবই ব্যক্ত করে। কারণ কি জানেন, আমাদের গ্রামের পাশে একটা কথা আছেন যে যার বাবাকে কুকুরি খেয়েছেন সে ঠিকই দেখলেও ভয় পায়। আপনারা জানেন এই যে শিক্ষার্থীদের ভয়ের জায়গা, যে আশঙ্কার জায়গা, যে ট্রমার জায়গা, সে ট্রমার জায়গাটা সেই ট্রমার জায়গাটা চিন্তা করে তাদের সুযোগ সুবিধার জায়গাটা চিন্তা করে আমরা তাদের দাবি দেওয়ার প্রতি, তাদের সুযোগ সুবিধার প্রতি, তাদের সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমরা এই জন্য বলেছি যে বর্তমান যে পরিস্থিতি অবশ্যই ছাত্র রাজনীতি থাকবেন, রাজনীতি করা না করা ব্যক্তি সাংবিধানিক অধিকার, ব্যক্তিগত অধিকার। কিন্তু আমি যদি বলি যে রাজনীতি যদি ছাত্র রাজনীতি বলেন, ছাত্র রাজনীতি যদি ছাত্রদের কল্যাণে হয়, ছাত্রদের জন্যই হয়, অবশ্যই আমাকে ছাত্রদের সুযোগ সুবিধা, তাদের সেন্টিমেন্ট, তাদের দাবি দেওয়াকে মাথায় রেখে আমাকে ছাত্র রাজনীতি কাঠামো পরিবর্তন করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইগণ, আপনারা জানেন যে 24শে গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরা একটা আমূল পরিবর্তন চেয়েছিলাম। আপনি জানেন যে ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আন্দোলন শুরু হয়েছিল, শিক্ষাঙ্গন থেকে আন্দোলন শুরু হয়েছিল। সেই জায়গা থেকে আমরা চেয়েছি, শিক্ষার্থীরা চেয়েছে শিক্ষাঙ্গনে একটা আমূল পরিবর্তন দরকার। সে আমূল পরিবর্তনের পিছনে অবশ্যই এখানকার রাজনৈতিক ফয়সলাটা কেমন হবে সেটা সুরাহা করা দরকার, রাজনৈতিক কাঠামো কেমন হবে সেটা সুরাহা করা দরকার। যদি সেটা সুরাহা করতে পারি অবশ্যই শিক্ষাঙ্গনে একটা আমূল পরিবর্তন একটা উপহার দিতে পারবো। আমরা এই জায়গা থেকে সুস্পষ্টভাবে বলতেছি যে যদি আমরা আমূল পরিবর্তন চাই, যদি আমরা ছাত্রদের জন্য অ্যাকচুয়ালি রাজনীতি করতে চাই, অবশ্যই এবং অবশ্যই শিক্ষার্থীদের দাবি দেওয়াকে মাথায় রেখে আমাদের এখানকার এবং সারা বাংলাদেশে ছাত্র রাজনৈতিক কাঠামোটা পরিবর্তন করা জরুরি। ছাত্ররা যদি অবশ্যই থাকবেন তবে ছাত্র রাজনৈতিক কাঠামোটা পরিবর্তন করা অবশ্যম্ভাবী হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুগণ, আমি কথা বাড়াবো না, এ পর্যায়ে শুধুমাত্র আমি কথা বলতে চাই যে শুধু প্রশ্নের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা গত 3 থেকে 4 দিন যেমন বারবার করে বলে আসতেছেন যে আপনারা সুরাহাত করবেন, সমাধান করবেন। সামনে ডাকসু আসতেছে, নানান ডিসকাশন এখানে এড়াই হচ্ছে। সেই জায়গা থেকে আজকে যে জরুরি সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে প্রশাসনের কাছে বার্তা পাঠাতে চাই যে আপনারা দ্রুত একটা সমাধান আসেন। আমরা এর আগে বারবার করে সংবাদ সম্মেলনে বলেছি যে এখানকার ছাত্র রাজনীতি দল কেমন হবেন সেটা এখানকার যারা অংশীজন যারা আছেন, অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থী, ক্রিয়াশীল ছাত্র সংগঠন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা বসে আলাপ আলোচনা করেন, একটা রোড ম্যাপ তৈরি করবেন, একটা রূপরেখা তৈরি করবেন, একটা সরদ একটা সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে দিয়ে আমরা একটা রূপরেখা তৈরি করবো। প্রিয় বন্ধুগণ, আমরা এই ছোট্ট হচ্ছে প্রশ্নটা ডিল করতে চাই, সেটা হচ্ছে আপনি জানেন যে অনেকেই বলতেছে যে রাজনীতি যদি ক্যাম্পাসে থাকে তাহলে সেটা হলে থাকবে না কেন। আমরা এই প্রশ্নটা অবশ্যই একটা কথা বলতে চাই, আপনাকে অবশ্যই আপনাকে বারবার বলেছি, আপনি যদি ছাত্রদের জন্য রাজনীতি করতে চান অবশ্যই অবশ্যই শিক্ষার্থীদের যে পালসের জায়গাটা, যে সেন্টিমেন্টের জায়গাটা, তাদের সুযোগ সুবিধার জায়গাটা, সেটা মাথায় রেখে রাজনীতির রূপরেখা আপনার সাজাতে হবে। যদি আমরা প্রশ্ন একটু আসে যে যদি আপনি ডাকসুর প্যানেলটা কেমন হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন যে ডাকসুর প্যানেল আর কোনো সংগঠনের কোনো কমিটি এক নাম। ডাকসুর প্যানেল কোনো সংগঠনের নামে হয় না, কিন্তু ডাকসুর প্যানেল হয় কোনো একটা আদর্শ ভিত্তিক কোনো একটা প্যানেল হয়। সেই জায়গা থেকে মনে করেন আমরা যদি গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে একটা প্যানেল দিন, সেই জায়গায় আমরা হয়তো প্যানেল দিতে পারবো, কিন্তু প্যানেলে কে আসবে না আসবে সেটা কোনো নিশ্চয়তা নাই। আবার যদি মনে করেন ওই যে 13 জনের প্যানেল থেকে 5 জন উঠে আসলো, ওই 5 জন কিন্তু শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে তারা উঠে আসবে। যদি প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে উঠে আসে তাহলে শিক্ষার্থীদের প্রতি তাদের একটা দায়বদ্ধতার জায়গা তৈরি হবে। শিক্ষার্থীরা তাদেরকে একটা নিশ্চিত কিংবা আস্থাভাজন জায়গা হিসেবে তাদেরকে নিয়ে আসবে। কিন্তু আপনি যদি মনে করেন কোনো হল কমিটি যদি দেওয়া হয়, কোনো সংগঠনের হল কমিটি দেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের বিন্দু মাত্র অ্যাপ্লিকেশন থাকে না, তাদের কোনো সম্পর্ক থাকে না। সেই জায়গা থেকে যদি হল কমিটি দেওয়া হয়, যারা হল কমিটিতে পদায়িত হয় তারা কখনোই শিক্ষার্থীকে সে দায়বদ্ধতা অনুভব করে না। বন্ধুগণ, আজকে যে সংবাদ সম্মেলন আমাদের পরবর্তী আলোচনা, যেটা আমরা বলেছি যে আমরা দেখেছি নারী শিক্ষার্থীরা এখানকার প্রায় অর্ধেকেরও বেশি নারী শিক্ষার্থী ভোটার। সেই জায়গায় আমাদের মনে হয়েছে যে এই বর্তমান প্রশাসন অবশ্যই একটা ভালো উদ্যোগ নিয়েছে, হল থেকে বের করে নিয়েছে। কিন্তু হল থেকে বের করে মানে এই না যে যারা এখানকার মানে উল্লেখযোগ্য সংখ্যক আছে তাদের জন্য একটা নারী বান্ধব একটা পরিবেশ তৈরি করবে, পরিস্থিতি তৈরি করবে, সেই বিষয়ে বলবেন আমাদের কেন্দ্রীয় ভাবে অবলম্বন। সকল সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। আজকের জরুরি সংবাদ সম্মেলনে আমরা দুটি বিষয়ে ফোকাস করার জন্যই আপনাদেরকে ডেকেছিলাম। একটি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের। চলমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে সেই বিষয়ে ভাইয়ের যে বক্তব্য, এটাকে আমি একটু ছোট করে সামারাইজ করে দিচ্ছি। আমাদের মূল বক্তব্য হচ্ছে গত বছর 17ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অভ্যুত্থান চলাকালীন সময়ে হলে হলে শিক্ষার্থীরা একটি সিদ্ধান্ত গ্রহণ করে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের সিদ্ধান্তের সম্মতি জ্ঞাপন করে একটি সিগনেচার দেয়। সেটা ছিল হলে কোনো ধরনের কাজ ছাত্র রাজনীতি চলবে না। তো হল সংসদে কোনো ধরনের ছাত্র রাজনীতি চলবে না। আমরা দেখি যে গত 8ই আগস্ট আবারও শিক্ষার্থীরা সেই তাদের দাবি পুনরাবৃত্তি করে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করে তারা সাধারণ শিক্ষার্থীদের রাজনীতি করে। সাধারণ শিক্ষার্থীরা যে দাবি 17 জুলাই জানিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যে দাবি তাদের মনে প্রাণে লালন করে, সাধারণ শিক্ষার্থীরা যে দাবি গত 8ই আগস্ট জানিয়েছে, আমরা সেই দাবির পক্ষে। আমরা দেখেছি আমাদের প্রভোস্ট মহোদয় তিনি বক্তব্যে বলেছেন ফলে সকল ধরনের প্রকাশ্য গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করা হলো, প্রক্টর মহোদয় বলেছেন। তো আমরা সেই কথার পক্ষে আছি এবং আমরা চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতিবিলম্বে এটার একটা রোডম্যাপ ঘোষণা করবে, কিভাবে এই প্রক্রিয়া বাস্তবায়ন করবে। সাধারণ শিক্ষার্থীদের মনের যে ভাব সেটা লিখিত আকারে বিশ্ববিদ্যালয়ে সেটা প্রতিফলিত হবে, সেই প্রক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয় থেকে অনতিবিলম্বে দেখছি। আমরা এই সংগঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাই
এবং শিক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই, আপনারা অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনতিবিলম্বে ফলে কিভাবে অফিসিয়ালি এই ছাত্রছাত্রী বন্ধ করা যায় সেই প্রক্রিয়া অগ্রসর হন। আর সাধারণ শিক্ষার্থীকে একটা বিষয় আশ্বস্ত করতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা থাকাকালীন এখানে কোনোভাবেই ফলে আমরা এই অপরাজিত হতে দিব না। ছাত্রলীগ যেভাবে গেস্ট গণরোধ এর সংস্কৃতি চালু করেছিল, প্রোগ্রামে জোর করে নেওয়ার সংস্কৃতি চালু করেছিল, সেগুলোর বিরুদ্ধে আমাদের চূড়ান্ত অবস্থান সবসময় থাকবে। বন্ধুগণ, আমাদের যে দ্বিতীয় বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন জুলাই অভ্যুত্থানে আমাদের মহিষী নারী সহযোদ্ধারা মিছিলের নেতৃত্ব দিয়েছিল আর আমরা পিছনে পায়ে হেঁটেছিলাম। সেই নারী শিক্ষার্থীদের আমরা দেখছি যে জুলাই পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা মেকানিজমে তাদের কিন্তু চাপে ফেলা হচ্ছে। আমরা দেখেছি এখানে মোরাল পুলিশিং ব্যাপক হারে বেড়ে গিয়েছে, এখানে সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিং বেড়ে গিয়েছে। আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি এইখানে ডাকসুকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরকে কীভাবে ডাকসুকে অনুৎসাহিত করা যায় তার একটা হীন পরিকল্পনার কথা আমরা শুনছি। সেই হীন পরিকল্পনা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। উপস্থিত বন্ধুগণ, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের নারী শিক্ষার্থীদের জন্য মাত্র 5টি হল বরাদ্দ আছে। আমাদের নারী শিক্ষার্থী প্রায় 47.5% ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট নারী শিক্ষার্থী। তো সেখানে মাত্র 5টি হল আমাদের আছে। আপনি ভোট কেন্দ্রগুলো আমি একটু বলে আমি শর্ট করছি। এখানে রোকেয়া হল, শামসুন্নাহর হল এবং সুফিয়া কামাল হল, এই 3টা হলের ভোট কেন্দ্র করা হয়েছে ডিসিতে। ওই দিক দিয়ে কুয়েত মৈত্রী আর বঙ্গমাতা হল এটা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের। আপনারা দেখবেন আমি যেটা বলছি, রোকেয়া হলের শিক্ষার্থীর সংখ্যা 5,641, সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীর সংখ্যা 4,434 এবং শামসুন্নাহর হলের নারী শিক্ষার্থীর সংখ্যা 4,084। মোট নারী শিক্ষার্থী তারা এই 3টি হলে 14,141। টিসির মতো একটা ছোট জায়গায় 14,141টা ভোট সারাদিনে কাজ করা কোনোভাবেই সম্ভব না আমরা মনে করছি। টিসিতে আপনারা যারা টিসি সম্পর্কে অবগত আছেন দেখবেন যে টিসিতে একটি ক্যাফেটেরিয়া আছে, একটি গেমস রুম আছে আর একটি অডিটোরিয়াম আছে যেখানে ভোট কাস্ট হতে পারে। এই 3টি জায়গায় সর্বোচ্চ 3 থেকে 4,000 ভোট একদিনে কাজ করা সম্ভব। কারণ ডাকসুতে একটা শিক্ষার্থী মোট 41টা ভোট দিতে হবে। এটা 41টা ভোট দিতে হলে তার 4 থেকে 5 মিনিট লাগবে। এই যে 4 থেকে 5 মিনিট সময় ধরে সে ভোট দিবে, তার মানে আমি 3টা জায়গায় যদি ভোট নিতে পারি সর্বোচ্চ সারাদিন 3 থেকে 4,000 ভোট কাজ করা সম্ভব। কিন্তু এই কেন্দ্রে যখন 14,141 জন শিক্ষার্থীর ভোট নেওয়ার পরিকল্পনা করা হয়, তার মানে এর পিছনে একটি হীন পরিকল্পনা আছে। আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ভর করে একটি অংশ যাদের নারী শিক্ষার্থী হলে ভোট নাই, যাদের আসলে নারীদের প্রতিনিধিত্ব করে না, যারা নারীদের রাজনীতিকে নিরুৎসাহিত করে, যারা সেটাকে স্বীকার করে না, ওই অংশের একটা এখানে হীন পরিকল্পনা আছে এবং তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর ভর করে এখানে এরকম একটি চক সাজিয়েছে, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করছে ডাকসুকে কেন্দ্র করে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ভোটে আসতে অনাগ্রহ প্রকাশ করে। আপনি দেখবেন এখানে যদি 14,141 জন শিক্ষার্থীর ভোট নেওয়া হয় তাহলে কি হবে? সকালবেলা আসবে, এসে লম্বা সিরিয়ালে দাঁড়াবে, দাঁড়ানোর পরে একজন 3 ঘন্টা পরে একটা সেলফি তুলে বলবে আমি তো ভাই 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখনো ভোট দিতে পারি নাই। তাকে অনলাইনে দেখে আরো 50 জন আর আসবে না, কারণ সে 3 ঘন্টা রোদে দাঁড়িয়ে সে ভোট দিতে চায় না। এভাবে সিস্টেমেটিক ভাবে এখানে তাদেরকে অনুৎসাহিত করা হচ্ছে। আমরা দেখেছি 19 সালে ডাকসু নির্বাচনে ছাত্রলীগ কৃত্রিম লাইন তৈরি করতো, আর এবারে ডাকসু নির্বাচনে নারীদেরকে অনুৎসাহিত করার জন্য এখানে ইচ্ছাকৃতভাবে সিস্টেমেটিক ইঞ্জিনিয়ার্ড একটা লাইন তৈরি করার চিন্তা ভাবনা করছি। আমরা এই ধরনের প্রক্রিয়ার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে স্পষ্টভাবে বলে দিতে চাই, 19-এর ডাকসুতে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা সেগুলো শুনেছি জানি। নতুন করে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোনোভাবে এ ধরনের প্রতারণা করা চলবে না। আমরা মনে করি যারা নারীদেরকে প্রতিনিধিত্ব করে না বা যারা নারীদেরকে এভাবে ভোটে অনুষ্ঠিত করার প্ল্যান বা সব বাস্তবায়ন করছে, তাদের ব্যাপারে নারীরা এবার ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিবে। বন্ধুগণ, আরও 2টি হল আমাদের আছে, বঙ্গমাতা হল এবং কুয়েত মৈত্রী হল। আপনারা জানেন সেগুলা নিউ মার্কেটের পিছনে ওই পাশে অবস্থিত। তো সেই 2টি হলের কেন্দ্র স্থাপন করা হয়েছে
ক্লাবের মধ্যে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কি একাডেমিক জায়গা কিনা? আমাদের কথা ছিল, আমাদেরকে বলা হয়েছিল একাডেমিক এলাকার মধ্যে কি করা হবে, কেন্দ্র করা হবে। টিএসসি একাডেমিক এলাকা কিনে নেবে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই। কিন্তু ওই দুটি হলের সামনে খুব সুন্দর চমৎকার একাডেমিক স্পট আছে। আপনারা জানেন আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট কিন্তু বঙ্গমাতা এবং কুইট হলের সামনে অবস্থিত। সেখানে না করে কেন আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আনা হচ্ছে? আমরা মনে করছি যে এর পিছনেও হীন পরিকল্পনা জড়িত। কারণ এখানে একটা অংশ চায় না যে নারীরা ভোটে অংশগ্রহণ করুক। কারণ নারীরা ভোটে অংশগ্রহণ করলে যেভাবে হাসিনা পালায় গেছে নারীদের অংশগ্রহণে, এখানে নারীদের বিরুদ্ধে যারা রাজনীতি করে, যারা মোরাল পুলিশিং করে, যারা স্লাট শেমিং করে, যারা সাইবার বুলিং করে, তাদের রাজনীতি থেকে যাবে। আমি ঢাকা এখানে আপনারা দেখবেন এখানে যথেষ্ট দূর এবং নিউ মার্কেটে জ্যাম লাগে, রাস্তায় সমস্যা হয়, অনেকেই কিন্তু আসতে চাবে না, সেদিন কিন্তু যানবাহনও বন্ধ থাকবে। তো সবকিছু মিলিয়ে সেখানে একটি খুবই চমৎকার পরিবেশ থাকা সত্ত্বেও আমি বলছি সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের কথা, সেখানে একটি চমৎকার এই পরিবেশ থাকা সত্ত্বেও সেখানে কেন করছে না সেই প্রশ্ন আমরা রাখতে চাই। আর আমাদের পক্ষ থেকে আমরা প্রস্তাবনা করছি, এখানে আপনারা দেখবেন সুফিয়া কামাল হল, সেই কোথায় অবস্থিত বঙ্গবাজারের কাছাকাছি, সেই হলকে যখন টিসি দিলে তখন কিন্তু তারাও আসতো না, দ্রব্য আসতো, এত দূর আসতো। সুফিয়া কামালের পাশে কিন্তু বড় কার্জন এরিয়া আছে, কার্জন এরিয়া চাইলে কিন্তু শুধু সায়েন্সের ছেলেদের 3টা হল নয়, আরও 2-3টা হল সেখানে বোধ করা সম্ভব, কারণ এত বড় এলাকা। কার্জনে অনেকগুলো ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্টে চাইলে একটা হলের জন্য ব্যবহার করা যেতে পারে। তো আমরা প্রস্তাব জানাচ্ছি, আমাদের প্রস্তাবিত দাবি হচ্ছে সুফিয়া কামাল হলের কেন্দ্র টিএসসিতে না করে সেটাকে অনতিবিলম্বে কার্জনে স্থানান্তর করা হোক। অন্যদিকে বঙ্গমাতা এবং কুইতপতি হলের কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে না রেখে সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটে সেখানে স্থানান্তর করা হোক। আর আমার 2টি হল বাকি থাকে, রোকেয়া হল এবং শামসুন্নাহার হল। রোকেয়া হলে ভোটার সংখ্যা 5641। আমার মনে হয় যে টিএসসি এই 5641 ভোট কাজ করতে ক্যাপাবল না। সেক্ষেত্রে রোকেয়া হল অথবা শামসুন্নাহার হলের জন্য যে কোনো একটার জন্য বিকল্প এবং নিকট দূরত্বে তাদের জন্য ভোট কেন্দ্রের ব্যবস্থা করা হবে। এটা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে প্রস্তাবনা। আমরা ইতিমধ্যে এই 5টি হলের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, আমরা জনমত করেছি, আমরা অন্যান্য শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, নানা ধরনের স্টেকহোল্ডারদের সাথে কথা বলেছি। সবাই আমাদেরকে এ ধরনের একটি সাজেশন করেছে, প্রস্তাবনা করেছে, সেটাই আমরা তুলে ধরেছি। আমরা আশা করি বিজ্ঞ প্রশাসনের মধ্যে যারা হীন পরিকল্পনা বাস্তবায়ন করছে তাদেরকে তারা খুঁজে বের করবেন এবং এই যে বিষয়গুলো দাঁড়িয়েছে জনমনে, শিক্ষার্থীদের মনে এবং আমরা বিভিন্ন মাধ্যমে শুনছি, সেই বিষয়গুলোকে অনতিবিলম্বে সুরাহা করবেন। আর ওটা থেকে এটা আমাদের প্রস্তাবনা। আর হচ্ছে যে আরেকটি বিষয় আপনাদেরকে বলছি, এই যে হলের যে ভোট কেন্দ্র স্থানান্তরের বিষয়টি নিয়ে আমরা কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমাদের স্মারকলিপি হস্তান্তর করব। আর আরেকটি বিষয় কাদের ভাই যদি খুব মোটা দাগে আরও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, বলে যে ছাত্ররাজনীতির মাধ্যমে যে অপরাজনীতি হয়, সে আর সামনে ডাকসু আসছে। আমরা বলছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 1 স্টুডেন্ট 1 সিট পলিসিতে যাওয়ার জন্য, তাহলে আসলে এই ধরনের অপরাজনীতি আশা করি সুযোগ থাকবে। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল কিছু আমলে নেবেন। আর যারা সাধারণ শিক্ষার্থী আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে আশ্বস্ত করছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদে আপনাদের পাশে থাকবে। 3-24 ঘন্টা আমাদেরকে পাবেন। আপনারা ডাকসুতে যে কোনো সমস্যায়, ডাকসু কেন্দ্রিক হোক, হল কেন্দ্রিক হোক, যে কোনো সমস্যা আপনারা আমাদেরকে রিচ করতে পারেন। আমরা আপনাদের জন্য সবসময় অ্যাভেলেবেল আছি। ধন্যবাদ। আর এই পর্যায়ে আমরা আপনাদের প্রশ্ন নিব, আপনারা প্রশ্ন কেন্দ্র যদি পুনর্বিন্যাস না করে আপনারা কি যাবেন? কেন্দ্রে পুনর্বিন্যাস করা না হলে নির্বাচনে যাবো কি যাবো না, এই প্রস্তুতিতে আমাদের এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কেন্দ্র পুনর্বিন্যাস করতে হবে। কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের খুবই স্পষ্ট যে টিসির মতো জায়গায় 14,141 ভোট কাজ করতে পারবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা দেখি শুরু থেকে সদিচ্ছা আছে ডাকসু নিয়ে, আশা করি যে তারা এই বিষয়টিকে আমলে নিয়ে এখানে তারা পদক্ষেপ বাকের ভাই, আপনারা বলছিলেন যে নারীদেরকে ভূমিকা অনেকে তুলে গেল প্রথম থেকে শুরু এখন পর্যন্ত সামনের সাথে তারা ছিলেন, আপনাদের ডাকসু তাহলে এখন চূড়ান্ত করেননি, আপনারা ঘোষণা করেননি। সেই ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভাইটাল পোস্টগুলো আছে সেই প্রস্তুতি নারীদের রাখা হবে কিনা, যারা আমাদের সঙ্গে ছিল বা নারী ভোটারদের কথা আপনারা বলছেন সেটা পরিষ্কার করছেন না।
আমাদের ডাকসু প্যানেলে নারীদের একটা ভালো রিপ্রেজেন্টেশন থাকবে। ডাকসুতে নারী নিয়ে আমাদের চমক থাকবে, নারী না আমাদের প্যানেল নিয়েও চমক থাকবে। আমরা যখন প্যানেল ঘোষণা করবো আপনারা সেটা দেখতে পাবেন। আপনারা দেখবেন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব নারীরা রাজনীতি ছাত্ররাজনীতি করছেন তাদের সবচেয়ে বড় অংশটাই আমাদের সাথে আছে, এবং আমরা আমাদের একদম সর্বোচ্চ পদের মধ্যে আমাদের নারী শিক্ষার্থীদের নারীরা কিন্তু আছে স্থানীয় জায়গায়, যেটা খুব কম ছাত্র সংগঠনে প্র্যাকটিস করে। তো আমরা শুরু থেকে একটি কমফোর্ট জোন পলিটিক্স, উইমেন্স ফ্রেন্ডলি একটি ক্যাম্পাস, এখানে মুক্ত চর্চার একটি ক্যাম্পাসের জন্য আমরা কাজ করে যাচ্ছি, এবং আমরা সেখানে নারী শিক্ষার্থী থেকে শুরু করে সকল ধরনের সাধারণ শিক্ষার্থী থেকে বিশেষ সাড়া পেয়েছি। আশা করি ডাকসুতেও আমাদের সেই একই অবস্থান বিরাজমান থাকবে। আর কোনো প্রশ্ন? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের সকলের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু এই রাজনীতিটা আসলে কতদূর যাবে কতদূর যাবে না সেটাও আলোচনার বিষয়, সেটাও সিদ্ধান্তের বিষয়। ছাত্রলীগ তো ছাত্র রাজনীতি করছে, ছাত্রলীগ তার ছাত্র রাজনীতির অংশ হিসেবে গেস্ট গণতন্ত্রকে রাখে নাই, রাখছে। ছাত্রলীগ তার ছাত্র রাজনীতির অংশ হিসাবে সিট গণতন্ত্রকে রাখে নাই, রাখছিল। ছাত্রলীগ তো এগুলো করছে। তো এখন জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা কতটুকু করবো না, কোথায় করবো না, এই বিষয়ে শিক্ষার্থীরা কিন্তু জুলাইতেই তাদের মতামত জানিয়ে দিয়েছে। আপনি দেখবেন যে 17 জুলাইয়ের মধ্যে প্রায় প্রত্যেকটি হলে তারা কিন্তু হলের প্রশাসনের সাথে কথা বলে তাদের যে মতামতের ভিত্তিতে তারা একটি চুক্তিতে সফল করে গেছে, এবং হল প্রশাসনও সেই চুক্তিতে সাই দিয়েছে। আমরা সেই চুক্তির কথাই বলছি, আমরা সেই শিক্ষার্থীদের কথাই বলছি, যে শিক্ষার্থীরা জুলাই অবদান রেখেছিল তাদের কথাই বলছি, যে শিক্ষার্থীরা জুলাইতে সিদ্ধান্ত নিয়েছিল তাদের সিদ্ধান্তের কথা বলছি, যে শিক্ষার্থীরা সেই সিদ্ধান্ত অটল থেকে আজকে একই সুরে কথা বলছে তাদের কথা বলছি। আমাদের অবস্থান খুবই সুস্পষ্ট। এখানে হল পর্যায়ে আমরা ছাত্র রাজনীতি চাই না, শুধুমাত্র হল সংসদ চাই। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্ত গণতান্ত্রিক চর্চা, সেখানে সকল ছাত্র সংগঠন তাদের আদর্শিক জায়গা থেকে ছাত্র রাজনীতি পরিচালনা করতে পারে, যেটা আমরা আমাদের ঘোষণার সময় বলেছি। আজ আমাদের আগের সংগঠন কেন্দ্রে সেই বিষয়টি বলেছি। আজকে নারী রাজনীতি কারো চাল একটু বেড়েছে সামনের দিকে তাকাই। সর্বশেষ তারিখ হচ্ছে 18 তারিখ। আশা করি তার মধ্যে আমরা আমাদের মনোনয়ন গ্রহণ করবো, আমাদের প্যানেলে ঘোষণা করবো, আর সবকিছু আমরা সময় মধ্যে ভাই নারী নেতৃত্বটা কারা চান একটু ক্লিয়ার করবেন, স্পষ্ট করবেন। যাদের নারী প্রতিনিধিত্ব নাই, যাদের কমিটিতে নারী প্রতিনিধি থাকে না, তারা নারী নেতৃত্ব চায় কিনা এটা প্রশ্ন আমাদের। আর নারীদেরকে আমরা সবসময় আপোর্ট করেছি, অভ্যুত্থান নারীরা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। আমরা মনে করি বাংলাদেশের যেখানে 50% বেশি নারী জনগোষ্ঠী, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা প্রায় 50%। তো নারীদের নেতৃত্ব যেমন আমরা চাই, নারীদের অংশগ্রহণ চাই। নারীদেরকে নিয়ে যারা অপরাজনীতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সবসময় আমাদের সংগ্রাম চাই। আর কোনো প্রশ্ন এই সিদ্ধান্তগুলো আপনাদের সবার সঙ্গে আলোচনা করেছি, এবং আপনিও বেশ কয়েক দফা আর এই মুহূর্তে এই সিদ্ধান্তের পরও আমরা আনুষ্ঠানিকভাবে আপনারা দুধের বেশি এই অভিযোগটা এর আগে আপনারা যখন নির্বাচন একবারে কাছাই এসেছে তখন কেন এই অভিযোগটি করছেন? আরেকটা বিষয় হচ্ছে ছেলেদের হল আছে, সেই হলের ভর্তি সেটা অনেক বিভক্ত হয়েছে। সেই ক্ষেত্রে ছেলেরা যদি হল থেকে কি ওখানে ভোট দিতে পারে, মেয়েদের ক্ষেত্রে হলে গুরুত্ব হইলে ভোট দিতে পারবে না, এই ধরনের আপনাদের কথা বলতে পারবেন। আর আপনারা এই ধরনের প্রশ্নগুলোকে সামনে এনে নির্বাচনকে কোনো কারণে এই করতে চাচ্ছেন, পিছাতে চাচ্ছেন কিনা? আচ্ছা, এখানে আমাদের সাথে একাডেমিক এলাকায় ভোট কেন্দ্র হবে নাকি হলে ভোট কেন্দ্র হবে, এই বিষয়ে আমাদের সাথে আলোচনা হয়। সেখানে আমাদের অবস্থান আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট করেছি, কিন্তু কোথায় কোথায় ভোট কেন্দ্র হবে এই বিষয়টি আমাদের সাথে আলোচনা হয়নি। পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছে, এবং আমরা সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। আর হচ্ছে আরেকটি বিষয় আপনি বললেন যে জো ওয়ালেটটা নিয়ে কেন কথা বলছিলাম, জো ওয়ালেটটা নিয়ে আমরা কথা বলছিলাম তারা, কিন্তু জো ওয়ালেট যদি আশেপাশে এখানে সম্ভব হয় তারা কিন্তু চাইলে ভর্তি করতে পারে। কিন্তু জো ওয়াল থেকে সেন্ট্রাল লাইব্রেরি কিন্তু খুব বেশি না, আপনি যদি ওই শহীদ মিনারের সামনে দিয়ে চিন্তা করেন। আমার ছেলেদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন চিত্র ধারণ করে। আর আমাদের যেহেতু আমাদের পক্ষ থেকে খুব বেশি দেরি হয়নি, আমি মনে করি যে এই অ্যাসেসমেন্টটা করে আমাদের অবস্থান জানানো এটা খুব বেশি দেরি হয় নাই।
এটা সবার সাথে কথা বলতেছে, মতামত হয়েছে। তাই এখানে আমরা কখনো ডাকসু নিয়ে ব্রিফিং করি না, এটা আপনি আমরা ছাত্রদের নিয়ে ব্রিফিং করেছি, ডাকসু নিয়ে ব্রিফিং করেছি। এই ধরনের বিষয়টি তো আমাদের কাছে আসতে তো সময় লেগেছে। আমরা বলছি যে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি, জনমত তৈরি করতে হয়েছে, মাধ্যমে জানতে হয়েছে, তারপর আমি জিনিসটাকে সামনে আনতে পারি। আমি শুধু প্রতিক্রিয়া দেখালে তো হবে না, আমার তো মাঠে তারপর জনমত থাকতে হবে এবং এটা আসলে বিশ্বাসযোগ্য সোর্স হতে হবে। সে বিষয়ে আমরা তো ইতিমধ্যে আরেকজন একটি প্রশ্ন করেছি, সেই উত্তরটি দিয়েছি। আর কোনো প্রশ্ন থাকলে সম্প্রতি আমরা দেখছি যে যেটা আপনারা নারীদের বিষয় নিয়ে আজকে বেশি কথা বলছেন, আমরা দেখেছি যে এই যে ভোটার তালিকা দেওয়া হয়েছে সেখানে নারীদের পর্দার বিষয় নিয়ে বেশ একটা আলোচনা হচ্ছে। কয়েকজন নারী শিক্ষার্থী বলছেন যে তাদের মুখমণ্ডল দেখিয়ে কেন এই ভোটার তালিকা প্রকাশ করেছে, এ নিয়ে তারা একটি বিবৃতি জানিয়েছেন। সেক্ষেত্রে আপনারা কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে আমাদের স্পষ্ট অবস্থা যে ব্যক্তির যে ইনফরমেশন সেটা সরাসরি পাবলিক করতে পারে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখানে যারা তাদের ছবি দেখাতে চায় না তাদের আসলে মতামত নিয়েই এটা সামনে আনা উচিত ছিল এবং আমরা আমাদের সমালোচনা বিষয়ে আপনাদের প্রশ্নের মাধ্যমে আজকে করে যাচ্ছি। আমরা মনে করি এটা সকল সিদ্ধান্তের মতামতের ভিত্তিতে হওয়া উচিত এবং যে যেটা চায় না তার ব্যক্তিগত এটা সামনে আনতে সেটা যাতে না আনা হয় আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেই ব্যাপারে আহ্বান করি। আচ্ছা, ওই দিন পুরো ক্যাম্পাস আপনারা নিয়মটা দেখবেন, পুরো ক্যাম্পাসে কেউ ঢুকতে পারবে না, বাইরের কেউ। আর টিসিতে ওই দিন বাইরের প্রবলেমটা হবে না। ওই দিন যেটা প্রবলেম আমরা উল্লেখ করেছি, টিসিতে মাত্র 3টি স্পটে ভোট নেওয়ার মতো জায়গা আছে, ক্যাফেটেরিয়া, গেমস রুম আর অডিটোরিয়াম। তো এখানে এটা এনাফ না, 14,141 ভোটার আছে, সর্বোচ্চ 3,000-4,000 ভোট এখানে কাজ করতে পারে। সেই বিষয়গুলো আমরা জানি, সেই বিষয়টি যাতে